আমি ধীরে ধীরে বলছি, লিখতেও পারো, আর স্ক্রিনশট নিয়ে নিলেই ভালো হয়। এই রুলগুলো আমি কিছু লিখেছি আর কিছু লিখবো এখনই, যেটুকু লিখতে পেরেছি সময়ে সেটুকু লিখেছি। কি বলেছি? মৌলের জারণ সংখ্যা নির্ণয়ের নিয়মাবলী। রুল নাম্বার 1, জারণ সংখ্যা নির্ণয় করব, এই নিয়ম থেকেই করব। রুল নাম্বার 1, রুল নাম্বার 1 কি বলছে? মুক্ত বা মৌল অবস্থায়, মুক্ত অবস্থায় বা মৌল অবস্থায় সব মৌলের জারণ সংখ্যা 0 হয়, অক্সিডেশন নাম্বার 0 ধরা হয় এটা কিন্তু। হ্যাঁ, মানে সোডিয়াম একা আছে, তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা কি হবে? সোডিয়ামের মাথায় হবে 0। বলছিল না সঞ্জীব যে জারণ সংখ্যা 0 কখন হবে? যদি মুক্ত অবস্থায় থাকে, মৌল অবস্থায় থাকে, যেমন H2 মুক্ত অবস্থায় আছে, অণু হিসাবে আছে, তাহলে অণু হিসাবে বা মুক্ত অবস্থায় যদি থাকে তাদের সবারই জারণ সংখ্যা 0 হবে। H2, O2, Cl2, আর্গন Ar, ওজোন O3, P4, ফসফরাস P4 হিসাবে থাকে, অণু হিসাবে থাকে P4, 4টে ফসফরাস একসাথে থাকে। আর সালফার 8টা সালফার একটা বা একটা অণু হিসাবে থাকে। তারপরে নাইট্রোজেন, সেলিনিয়াম, এগুলো সব কিন্তু জারণ সংখ্যা হবে 0, প্রত্যেকটা মুক্ত অবস্থায় জারণ সংখ্যা 0 ধরা হয়, ফার্স্ট রুল। সেকেন্ড রুল, সেকেন্ড রুল কি বলছি? যৌগ মধ্যস্থিত, যদি যৌগের ভেতরে থাকে বা যৌগের মধ্যে থাকে কোনো হাইড্রোজেন পরমাণুর জারণ সংখ্যা কি হবে? +1 হবে। হাইড্রোজেনের জারণ সংখ্যা বলছি, হাইড্রোজেনের জারণ সংখ্যা যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে 0, কিন্তু যৌগ অবস্থায় যদি থাকে তাহলে কি হয়? +1। যেমন HCl, HCl এর জারণ সংখ্যা হাইড্রোজেনের কি মাথায়? +1। H2O, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। H2SO4, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। HClO4, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। এছাড়া আরো অনেক আছে। ম্যাক্সিমাম যে হাইড্রোজেনের যৌগগুলো পাওয়া যায় সেখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয়। ব্যতিক্রম, ব্যতিক্রম কি? যদি ধাতব হাইড্রাইড হিসাবে থাকে, এখানে বলেছি হাইড্রাইড, ধাতুর সাথে যখনই হাইড্রোজেন যুক্ত অবস্থায় থাকবে, অর্থাৎ ধাতুর সাথে যুক্ত অবস্থায় হাইড্রোজেন যদি থাকে তাহলে কিন্তু হাইড্রোজেন হয়ে যাবে -1। হাইড্রাইড হিসাবে থাকলে তাকে জারণ সংখ্যা কত হয়ে যাবে? -1। এই রুলগুলো তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে একদম। যেমন সোডিয়াম হাইড্রাইড NaH, তাহলে সোডিয়াম ধাতু আছে আর এইচটা হাইড্রাইড হিসাবে আছে, তাহলে H মাইনাস হয়ে যাবে কিন্তু -1। লিথিয়াম হাইড্রাইড -1, ক্যালসিয়াম হাইড্রাইড -1, অ্যালুমিনিয়াম হাইড্রাইড -1। হাইড্রাইড হিসাবে থাকলে কিন্তু হাইড্রোজেন -1 হবে। তাহলে দুটো রুল হয়ে গেল। 3 নম্বর রুল, যৌগ মধ্যস্থিত অক্সিজেন, যদি যৌগতে অক্সিজেন থাকে, মুক্ত অবস্থায় অক্সিজেন থাকলে কি হবে? 0। ওজোন থাকলেও 0। কিন্তু যৌগ অবস্থায় থাকলে, কোনো মৌলের সাথে যুক্ত অবস্থায় থাকলে, বা বলতে পারি অক্সাইড হিসাবে থাকলে, অক্সাইড, অক্সাইড রূপে থাকে, যেমন কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেনের অক্সাইড যাকে জল বলি আমরা, H2O, সবগুলোর মাথায় দেখো -2 করে লিখেছি। -2 সালফ, H2SO4 এ অক্সিজেনের মাথায় -2, অক্সিজেনের মাথায় -2, মনে রাখো পার অ্যাটম কিন্তু ক্যালকুলেশন হচ্ছে। তাহলে সাধারণত অক্সিজেন -2 হিসেবে থাকে। এছাড়া এর অনেকগুলো ব্যতিক্রম আছে, আর প্রত্যেকটা ব্যতিক্রম কিন্তু ইম্পর্টেন্ট, স্টার দিয়ে লিখবো আমরা। যদি পারঅক্সাইড হিসাবে থাকে, নামটা শুনে থাকবো আমরা, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, লিথিয়াম পারঅক্সাইড Li2O2, সোডিয়াম পারঅক্সাইড Na2O2, বেরিয়াম পারঅক্সাইড BaO2, ক্যালসিয়াম পারঅক্সাইড CaO2। এক্ষেত্রে কি হয়? পারঅক্সাইড হিসাবে থাকলে -1 হবে। কারণ কি? এইখানে এই বন্ধনটা থাকে, এই বন্ধনটা একটু দেখে নাও ভালো করে। ও ও ও ও সিঙ্গেল বন্ড যদি থাকে, এই ও ও সিঙ্গেল বন্ডকে বলা হয় পারঅক্সাইড বন্ড। ও সিঙ্গেল বন্ড ও, এই ও ও বন্ড যেখানেই থাকবে সেখানে কিন্তু অক্সিজেন -1 করে হবে। তাহলে পারঅক্সাইডে থাকবে -1, অক্সাইডে থাকবে -2। এরপরে আসছে সুপার অক্সাইড। এই সুপার অক্সাইড হয়তো শুনে না থাকতেও পারি। সুপার অক্সাইডে কি থাকবে? অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1/2, ভগ্নাংশ চলে এলো দেখো সঞ্জীব, -1 -1/2, তাহলে ভগ্নাংশ থাকবে। এটা মুখস্থ রাখবে এখন, পরবর্তীকালে আমরা জেনে যাব যে কিভাবে আসছে এইগুলো। এটার নাম হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড KO2,
কিন্তু পটাশিয়াম ডাইঅক্সাইড নাম নয়, কিন্তু এটা পটাশিয়াম সুপার অক্সাইড, এটা হচ্ছে সোডিয়াম সুপার অক্সাইড। তাহলে এক্ষেত্রে কি হবে, মাইনাস হাফ মাইনাস হাফ। পরে আসছি আমরা, অক্সিজেন ডাইফ্লুরাইড যৌগ যদি হয়, অক্সিজেন ডাইফ্লুরাইড আর একটা আছে অক্সিজেন মোনোফ্লুরাইড। অক্সিজেন ডাইফ্লুরাইড হলে +2, দেখো অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু +2, স্টার দিয়ে রাখবে, এটা এটা ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় থাকে। একটা উদাহরণ দাও যৌগ যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা +2 বা +1, তাহলে অক্সিজেন ডাইফ্লুরাইড সংকেত হচ্ছে OF2, অক্সিজেন ডাইফ্লুরাইড OF2, অক্সিজেনের মাথায় দিয়েছি +2। আর একটা আছে অক্সিজেন মোনোফ্লুরাইড O2F2, O2F2, প্রত্যেকটা ফ্লুরিনের জন্য একটা করে অক্সিজেন মোনোফ্লুরাইড, তাহলে মোনোফ্লুরাইডের মাথায় +1। এবার ভাবো যে অক্সিজেন স্যার -1 বা -2 ঠিক আছে, কিন্তু প্লাসে কি করে চলে যাচ্ছে, যেহেতু ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা পুরো পিরিয়ডিক টেবিলের মধ্যে সব থেকে বেশি, অক্সিজেনের ইলেকট্রন নিজের দিকে টানার ক্ষমতা পুরো পর্যায় সারণীর সব থেকে বেশি, অক্সিজেন থেকে নিজের দিকে ইলেকট্রন ফ্লুরিন টেনে নেবে, সেই জন্য অক্সিজেনের মাথায় প্লাস অক্সিডেশন স্টেট হয়ে যাবে, +2 বা +1 হয়ে যাবে। ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু অনেক বেশি, তাই এই ঘটনাটা ঘটতে দেখা যায়। ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সর্বাধিক বা সর্বোচ্চ, তাই এটা দেখা যায়। পেন্সিলে লিখেছি, আমি বানান উচ্চারণ করে বললাম, লিখে নেবে, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সর্বোচ্চ, তাই এই ঘটনাটা ঘটতে দেখতে পাই আমরা। তাহলে অক্সিজেনের যতগুলো জারণ সংখ্যা ছিল সেইগুলো বলে দিলাম। আরো রুল 4-এ যাচ্ছি। এটাই মেন রুল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। রুলটা কি বলছে, যৌগে উপস্থিত বিভিন্ন মৌলের পরমাণুগুলির জারণ সংখ্যার বীজগাণিতিক যোগফল 0 হয়। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। H2SO4, তাহলে H2SO4 এর যতগুলো মৌল আছে, যৌগে উপস্থিত বিভিন্ন মৌলের পরমাণু, হাইড্রোজেন পরমাণু আছে, সালফার পরমাণু আছে, আর অক্সিজেন পরমাণু আছে। এই প্রত্যেকটা পরমাণুর বীজগাণিতিক যোগফল যদি করি, জারণ সংখ্যার বীজগাণিতিক যোগফল, তাহলে মানটা কি হবে, 0। দেখো যেহেতু এই যৌগের মাথায় কোনো আধান নেই, প্রসম যৌগ, তাহলে মানটা 0 হবে। যেমন ভেবে নাও এখানে হাইড্রোজেন আছে, কটা হাইড্রোজেন আছে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, দুটো হাইড্রোজেন। হাইড্রোজেনের জারণ সংখ্যা আমি আগে শিখে নিয়েছি, যে হাইড্রোজেনের জারণ সংখ্যা সাধারণত কি হয়, +1, তাহলে দুটো হাইড্রোজেন আছে, +1। আচ্ছা, প্লাস দিয়ে লিখলাম। সালফার আছে, সালফারটা ভেবে নাও তুমি জানো না, স্টার দিয়ে রাখলাম, সালফারটা আমি জানি না, তাহলে সালফারের হয়ে গেল X। কটা অক্সিজেন আছে, 4টে অক্সিজেন আছে। অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়, -2 করে হয়, তাহলে ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু হবে 0। তাহলে কি, যৌগে উপস্থিত বিভিন্ন মৌলের পরমাণুগুলির জারণ সংখ্যার বীজগাণিতিক যোগফল কি হয়, 0। তাহলে আমি মানে একটা জারণ সংখ্যা যদি না জানি, সেই জারণ সংখ্যা কিন্তু নির্ণয় করতে পারি, এই ফর্মুলা বা এই রুল দিয়ে আমরা নির্ণয় করতে পারি। যেমন হাইড্রোজেন আছে দুটো, তাহলে +1, সালফার জানি না, এক্স করে নিয়েছি, 4টে অক্সিজেন আছে, প্রত্যেকটা অক্সিজেন -2 করে আছে, তাহলে ইকুয়ালস টু 0 হবে। তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে, মুখে মুখে নির্ণয় করবে, দুটো প্লাস আছে, 4টে মাইনাস আছে, তাহলে দুটো প্লাস 4টে মাইনাস মানে দুটো মাইনাস বাঁ দিকে আছে, ডান দিকে গেলে কি হবে, +2। ভুল বললাম, 4 দুগুণে 8, -8 আছে আর +2 আছে, মানে -6, তাহলে ডান দিকে গেলে +6। তাহলে সালফারের মাথায় জারণ সংখ্যা কত হবে, +6। ঠিক একই রকম ভাবে যদি আমি তোমাকে বলি H2CO3, তাহলে H2CO3 এই জারণ সংখ্যাটা নির্ণয় করে সবাই দেখাও, যারা যারা আছো বা যারা যারা শুনলে কথাটা। H2SO4 এ কার্বনের জারণ সংখ্যা নির্ণয় করে দেখাও, শাহনাজ দেখাও দেখি কার্বন সংখ্যা নির্ণয় করো।
তানিশা, কার্বনের জারণ সংখ্যাটা নির্ণয় করে দেখাও। হাইড্রোজেন আর কার্বনের তুমি জানো, যে নিয়মে শেখালাম। আচ্ছা, যারা এখন জয়েন করলে, যারা শুনতে পাচ্ছ কথাগুলো, তাদেরকে বলে দিই যে যৌগ যদি থাকে, সেই যৌগে প্রত্যেকটা মৌলের যদি জারণ সংখ্যাকে যোগ করি তাহলে শূন্য হয়ে যাবে। হাইড্রোজেনের, সালফারের, অক্সিজেনের প্রত্যেকটা জারণ সংখ্যাকে যদি যোগ করি তাহলে শূন্য হয়ে যাবে। হাইড্রোজেনের দুটো হাইড্রোজেন আছে +1, সালফার ভেবে নেওয়া জানো না, এক্স ধরে নিলাম। আর অক্সিজেন, 4টে অক্সিজেন আছে, প্রত্যেকটা অক্সিজেন -2 করে, তাহলে সবগুলো যোগ করলে শূন্য হয়। তাহলে 4টে 2 মাইনাস মানে 8, 8 মাইনাস আর +2, তাহলে -6। বাঁ দিকে -6, ডান দিকে গেলে +6, জারণ সংখ্যা +6। তানিশা, হলো এটা? দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন +1, কার্বন, বলো। 4 বলবে না +4 বলবে? +4 দেখে নিচ্ছি তাহলে। দুটো হাইড্রোজেন আছে, 2 × +1, কার্বন জানি না, এক্স ধরলাম। আচ্ছা, অক্সিজেন 3টে আছে, -2 ইকুয়ালস টু 0, তাহলে এখানে -6 +2, তাহলে এক্স ইকুয়ালস টু +4, তাহলে হয়ে গেছে কার্বনের জারণ সংখ্যা, তাহলে +4 হয়ে গেল। ঠিক একই রকম ভাবে তোমাকে দিয়েছে NH3, NH3-তে নাইট্রোজেনের জারণ সংখ্যা বার করতে দিয়েছে। বিদ্যাপীঠের স্টুডেন্টগুলোকে বলছি, নাইট্রোজেনের মাথায় স্টার আছে, নাইট্রোজেনের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। একটা যৌগের মধ্যে নাইট্রোজেনের জারণ সংখ্যা নির্ণয় করে দেখি কত হচ্ছে, সবাই করবে। এক্স ধরে করো, নাইট্রোজেন ভেবে না জানো না, এক্স ধরে করো, কত হচ্ছে বলো জারণ সংখ্যা, জারণ সংখ্যা কত হচ্ছে? -3, কারণ হাইড্রোজেন +1, আমি ধরলাম এক্স +3 × +1, 3টে হাইড্রোজেন +1 আছে, ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু -3, ভেরি গুড। এক্স ইকুয়ালস টু -3 জারণ সংখ্যা হবে, নাইট্রোজেনের এখানে জারণ সংখ্যা -3। তাহলে কোনো যৌগে মৌলের জারণ সংখ্যা নির্ণয় করার এই ফর্মুলাটা যদি জানো তাহলে জারণ সংখ্যা নির্ণয় করবে, এটাই মেন ফর্মুলা বলতে পারি আমরা। আচ্ছা, এছাড়া একটা নোট বলে আমি একটা কথা লিখেছি, যদি আয়ন হয়, এই যেমন যৌগ আছে, যৌগ থাকলে তো প্রসম, সেই জন্য 0, বীজগাণিতিক যোগফল 0। যদি আয়ন হয় তাহলে কিন্তু জারণ সংখ্যার বীজগাণিতিক যোগফল 0 হবে না, আয়নটির আধানের সাথে সমান হবে। যেমন খুব ভালো একটা উদাহরণ দিচ্ছি, একদম সহজ উদাহরণ, NH4+, তাহলে কিন্তু একটা আয়ন, অ্যামোনিয়াম আয়ন। নাইট্রোজেনের মাথায় স্টার আছে, নাইট্রোজেনের জারণ সংখ্যা কেন নির্ণয় করতে আমাকে দিয়েছে, তাহলে আমি লিখবো এক্স, নাইট্রোজেন জানি না, এক্স। 4টে হাইড্রোজেন আছে, কত করে +1 করে, ইকুয়ালস টু কিন্তু 0 লিখবো না, এবার ইকুয়ালস টু কত লিখবো, যত আধান আছে সেই আধানটাকে লিখবো। তাহলে আয়ন থাকলে ওই আধানটা, মাথার আধানটা ইকুয়ালস টু হয়ে যাবে, তাহলে +1, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে, +1 এইদিকে, আর এইদিকে +4 আছে, ওইদিকে গেলে মাইনাস, তাহলে 3, -3 হয়ে যাবে। অ্যামোনিয়াম 4+-এ নাইট্রোজেনের মাথায় -3। এইটা করে দেখাও দেখি সবাই। MnO4-, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কেন তোমাকে নির্ণয় করতে দিয়েছে, MnO4-, তাহলে বার করো দেখি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ওই একই নিয়মে, এক্স ধরে, এক্স প্লাস, নিজে থেকে করো, 4টে অক্সিজেন আছে, তাহলে 4 × -2 ইকুয়ালস টু কিন্তু -1, কারণ আধানটা কত আয়নের, -1, তাহলে হয়ে গেল এক্স ইকুয়ালস টু +7, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হয়ে গেল +7। এটা লাস্ট এক্সাম্পল, Cr2O7 2-, ক্রোমিয়ামের জারণ সংখ্যা বার করে দাও, কে বলতে পারে দেখি, Cr2O7 2-, ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করবে, আমাকে বলে দাও যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে। আচ্ছা, এখানে দেখো দুটো ক্রোমিয়াম আছে, আমি প্রথমে বলে দিয়েছি প্রত্যেক, হ্যাঁ যারা 12 বেরিয়েছে তাদেরকে বলে দিই, আমি বলেছিলাম মনে আছে FeCl2 আর Fe2Cl4, যখন FeCl2 আর FeCl4 করেছিলাম তখন বলেছিলাম প্রত্যেকটা পরমাণুর জন্য বের করতে হবে,
মাইক বন্ধ রাখো। দেখো এখানে দুটো ক্রোমিয়াম আছে, তাহলে তুমি কিন্তু এখানে একটা ক্রোমিয়ামের জন্যই বার করবে। এখানে তোমাকে ধরতে হবে 2x, দুটো ক্রোমিয়াম দুটোই জানি না, 2x ধরলাম, প্লাস 7টা অক্সিজেন আছে, 7 অক্সিজেনের -2 ইকুয়ালস টু কিন্তু -2, কারণ এখানে মাথায় -2 আছে। এবার দেখো 2x ইকুয়ালস টু পেয়ে গেছো, এইদিকে প্লাস -14 আছে, তাহলে ওইদিকে গেলে +14 হবে, -2 + 14, তাহলে 2x ইকুয়ালস টু পেয়েছো +12, 2x ইকুয়ালস টু +12 পেয়েছো, কিন্তু x ইকুয়ালস টু +12 পাওনি, তাহলে x ইকুয়ালস টু কি হবে, +12 ডিভাইডেড বাই 2 মানে +6, তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে হয়ে গেল +6। বুঝতে পেরেছি তানিশা? তাহলে +6 হয়ে যাবে। কিন্তু এরকম ভাবে মনে রাখে, যে কোনো আয়নের মাথায় যে চার্জ থাকবে, এখানে না সোডিয়ামের মাথায় প্লাস আছে, তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা কত, +1। ক্যালসিয়ামের মাথায় 2+ আছে, তাহলে ক্যালসিয়ামের জারণ সংখ্যা কত হবে, +2। সালফার আছে, সালফারের মাথায় -2 আছে, সালফারের জারণ সংখ্যা কত, -2। অক্সিজেনের মাথায় -2 আছে, অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2। অ্যালুমিনিয়াম 3+ আছে, তাহলে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত, +3। ঠিক একই রকম ভাবে যদি তোমাকে কোশ্চেন করে দেয় যে অ্যালুমিনিয়াম জারণ সংখ্যা কত, অ্যালুমিনিয়াম জারণ সংখ্যা কত, 0। ভেরি গুড, 0, মাথায় কিছুই নেই, তাহলে 0। এইগুলো হয়ে গেল আয়নের। আর একটা তোমাকে এখানে তোমাকে দেখাচ্ছি, এটা এখানে পরীক্ষা দিয়েছে, SO4 2-, একে বলা হয় সালফেট। তাহলে সালফেট আয়নে সালফারের জারণ সংখ্যা তোমাকে বের করতে দিয়েছে, সালফারের, তাহলে সালফারের জারণ সংখ্যা কত বেরোবে, x ধরবো, প্লাস অক্সিজেন 4টে আছে, দুটো মাইনাস, -2, তাহলে x ইকুয়ালস টু +6। এর সাথে সাথে আরেকটা জিনিস জেনে নাও, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে সালফেটের জারণ সংখ্যা কত, সালফেট এই মূলকটার জারণ সংখ্যা কত, এই মূলকের জারণ সংখ্যা কিন্তু -2, সালফেট মূলকের। একই রকম ভাবে ফসফেট মূলক, এটাকে বলা হয় ফসফেট, এটাকে বলা হয় সালফেট মূলক, এটাকে বলা হয় ফসফেট মূলক। তাহলে ফসফেট মূলকের জারণ সংখ্যা কত হবে, মাথায় যে চার্জটা আছে, -3। আর ফসফরাসের জারণ সংখ্যা যদি বের করতে হলে, তাহলে এই নিয়মে বেরোবে, যে নিয়মে তুমি সালফেটের সালফারের জারণ সংখ্যাটা নির্ণয় করলে। কত হবে, -8 আছে, এইদিকে গেলে 5 হবে, +5 হবে, তাহলে ফসফরাস +5 হয়ে গেল। এরকম ভাবে দেখো, এটা ফসফেটের যদি বলে জারণ সংখ্যা একবারে জেনে নেবো, -3। কার্বনেট বলা হয় এটাকে, CO3 2-, এই CO3 2-, কার্বনেটের জারণ সংখ্যা কত, -2। কিন্তু কার্বনের জারণ সংখ্যা যদি বের করতে বলে, তাহলে কার্বনের জারণ সংখ্যা আমি নির্ণয় করবো নিচের থেকে, x ধরে। আরো যদি বুঝতে অসুবিধা হয় বলবো আমাকে। তাহলে এগুলো কিন্তু মূলকগুলোর জারণ সংখ্যা, কার্বনেট মূলকের জারণ সংখ্যা, ফসফেট মূলকের জারণ সংখ্যা, সালফেট মূলকের জারণ সংখ্যা, আবার এইখানে কিন্তু সালফারের জারণ সংখ্যা, ফসফরাসের জারণ সংখ্যা, কার্বনের জারণ সংখ্যা আমরা নির্ণয় করলাম। ঠিক একই রকম ভাবে বই যদি থাকে, তোমাদের বইতে ছায়া প্রকাশনীর বই যদি থাকে, এই ছায়া প্রকাশনীর বইতে এগুলো সব দেওয়া আছে, সালফেট, নাইট্রেট, সাইনাইড। সাইনাইড যদি তোমাকে জিজ্ঞাসা করে, সাইনাইডের জারণ সংখ্যা কত, সাইনাইডের জারণ সংখ্যা, কার্বন বা নাইট্রোজেন বলিনি, সাইনাইডের জারণ সংখ্যা, নাইট্রেটের জারণ সংখ্যা, নাইট্রেটের জারণ সংখ্যা NO3-, নাইট্রেটের জারণ সংখ্যা, সাইনাইডে কত, -1। মাথায় কত চার্জ আছে, কার্বন বলিনি আমি। সালফেটের জারণ সংখ্যা যদি বলি, সালফেট -2, ফসফেটের জারণ সংখ্যা কত, -3, কার্বনেটের জারণ সংখ্যা কত, -2।
সাইনাইডের জারণ সংখ্যা তাহলে কত হবে? -1। নাইট্রেটের কি হবে? নাইট্রেট কেন বলো? নাইট্রেটে -3 হবে, মাথায় কত আছে? তাহলে -1। 3 তো নিচে আছে। হাইড্রোক্সাইড যদি তোমাকে বলে OH মাইনাস হাইড্রোক্সাইড, এগুলো কিন্তু মূলক বলছি আমি, মূলকের জারণ সংখ্যা নির্ণয় করছি। মূলকের জারণ সংখ্যা। তাহলে হাইড্রোক্সাইড যে মূলকটা আছে তার জারণ সংখ্যা কত? -1। এবার আমি আলাদা করে যদি কোশ্চেন করি যে কার্বনের কত বা নাইট্রোজেনের কত, যেমন এখানে বললাম নাইট্রোজেনের কত, তাহলে তোমাকে এক্স ধরে করতে হবে। এক্স প্লাস 3 ইন্টু -2 ইকুয়ালস টু -1। তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? +5। এটা আলাদা। নাইট্রোজেনের +5, কিন্তু নাইট্রেট মূলকের -1। ক্লিয়ার হচ্ছে সবার কাছে? তাহলে মূলকের জারণ সংখ্যা, যৌগের জারণ সংখ্যা আর আয়নের জারণ সংখ্যা আমরা জেনে গেলাম। নেক্সট আসছি আমরা 5 নম্বর রুল বলতে পারি, রুল 5। এখানে হ্যালোজেন যে যৌগগুলো আছে, হ্যালোজেন বা মৌল যেগুলো আছে, হ্যালোজেন যৌগ বলছি, হ্যালোজেন জানি আমরা গ্রুপ 17-এ যারা থাকে, অর্থাৎ হ্যালোজেনগুলো হ্যালাইড রূপে থাকে। হ্যালাইড গুলির ক্ষেত্রে জানি তো হ্যালোজেন বা হ্যালাইড কাকে বলে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যালাইড হলে F, Cl, Br আর I, বা ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এদেরকে বলা হয় হ্যালোজেন। সেই হ্যালোজেনের ক্ষেত্রে মনে রাখবে ফ্লুরাইডের সবসময় অক্সিডেশন নাম্বার অফ ফ্লুরাইড সবসময় -1। একটাই জারণ সংখ্যা পাওয়া যায়, এর অন্য কোনো জারণ সংখ্যা পাওয়া যায় না, ফিক্সড -1। বাকিগুলো সবারই কিন্তু -1 পাওয়া যায়, প্রত্যেকটারই। সাধারণত কি পাওয়া যায় জারণ সংখ্যা? সাধারণ অক্সিডেশন নাম্বার কত? -1। প্রত্যেকটা হ্যালাইড মনে রাখবো সবসময়, হ্যালাইড থাকলেই -1। যেমন আমি এখানে যদি বলি HCl, তাহলে হ্যালোজেন ক্লোরিনে কত হবে? -1। তাহলে গ্রুপ 17-এ যারা থাকে, এরা থাকে গ্রুপ 17। পিরিয়ডিক টেবিল যাদের ক্লাস 9-10-এ পড়া আছে, তারা গ্রুপ 17 বলতে পারি। সেই 17 গ্রুপে মডার্ন পিরিয়ডিক টেবিলে হ্যালাইডগুলো 17-এ থাকে। এছাড়া আরও কিন্তু এদের জারণ সংখ্যা আছে, অন্যান্য জারণ সংখ্যা আছে। ক্লোরিনের জারণ সংখ্যা +1, +3, +5, +7ও হতে পারে, কিন্তু আমরা সাধারণ যে জারণ সংখ্যাটা ধরবো কত হবে? -1। যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে ফ্লুরিনের জারণ সংখ্যা, সবসময় -1। বাকিদের জারণ সংখ্যা পরিবর্তিত হতে পারে, কিন্তু সাধারণ জারণ সংখ্যা কি? -1 সবসময়। এছাড়া আর কি কি হতে পারে? অন্যান্য যে জারণ সংখ্যাগুলো হতে পারে, অন্যান্য জারণ সংখ্যা কাদের? ফ্লুরিন ছাড়া, কিন্তু ফ্লুরিন একটাই ফিক্সড। ফ্লুরিন ছাড়া যেগুলো আছে, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের জারণ সংখ্যা কি কি হতে পারে? এদের জারণ সংখ্যা হতে পারে +1 হতে পারে, +3 হতে পারে, +5 হতে পারে, +7 হতে পারে, ইত্যাদি। এগুলো যখন বলবে তখন তোমাকে নির্ণয় করতে দেবে, এগুলো কিন্তু লিখতে পারবে না, বসাতে পারবে না। রুল নাম্বার 6-এ যাব। রুল নাম্বার 6-এ যেমন গ্রুপ 16-এ যারা আছে, গ্রুপ 16 যাদেরকে বলা হয় চ্যালকোজেন, চ্যালকোজেন মৌল, চালকোজেনও বলা হয়। চ্যালকোজেন মৌল যেগুলো আছে, চ্যালকোজেন মৌল কে কে আছে? অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। টেলুরিয়াম পর্যন্তই দিলাম, পোলোনিয়ামটা দিয়ে দিলাম। এগুলোকে বলা হয় চ্যালকোজেন্স। তার মধ্যে অক্সিজেনটা আর সালফারটাই আমাদের প্রয়োজন হয়। এদের সাধারণ জারণ সংখ্যা কত? সাধারণ অক্সিডেশন নাম্বার -2। অক্সিজেন বলেই দিয়েছি, অক্সিজেনের ডিটেলস হয়ে গেছে। সালফারটা একটু বলে দিই। সালফারের জারণ সংখ্যা
সালফাইড হিসাবে থাকলে, সালফাইড, সালফাইড যেমন হাইড্রোজেন সালফাইড -2, দেখো যারা সাধারণ জারণ সংখ্যা -2 বলেইছি। কিন্তু এছাড়া আরো সালফারের জারণ সংখ্যা পাওয়া যায়। অন্যান্য কি কি জারণ সংখ্যা পাওয়া যায় এদের, এগুলো আবার যখন পিরিয়ডিক টেবিল পড়াবো তখন আবার আবার এগুলো বলবো, আরো ডিটেলসে বলবো। +2 পাওয়া যায়, +4 পাওয়া যায়, +6, এগুলো মুখস্থ রাখার দরকার নেই। শুধু কোনগুলো মুখস্থ রাখবে, যেগুলো ব্র্যাকেটে লিখছি, ব্র্যাকেটগুলো শুধু মুখস্থ রাখবে, বাকি কিছু মনে রাখতে হবে না। তাহলে গ্রুপ 17-এ -1, গ্রুপ 16-এ যারা আছে -1। রুল নাম্বার 7, গ্রুপ 1, গ্রুপ 1 একে বলা হয় ক্ষার ধাতু, অ্যালকালি মেটাল। ক্ষার ধাতু আমরা জানি, সবাই জানি ক্ষার ধাতু কাদের বলা হয়। যেমন কে কে আছে ক্ষার ধাতুতে, সোডিয়াম, প্রথমেই আছে তোমার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম আছে, ফ্রান্সিয়ামটাকে আমরা ধরি না, তড়িৎ রেডিও অ্যাক্টিভ বলে আমরা ওইটাকে লিখি না এখানে। এগুলো সব ক্ষার ধাতু। এদের সাধারণ জারণ সংখ্যা আমার একটাই বলবো, সাধারণ নয়, একটাই জারণ সংখ্যা। এদের অক্সিডেশন নাম্বার অলওয়েজ +1, ধাতু তো সব সময় অলওয়েজ, অন্য কোনো জারণ সংখ্যা এদের নেই, একটাই জারণ সংখ্যা পাওয়া যায়। যে গ্রুপে আছে সেই গ্রুপে, গ্রুপ 1-এ সবসময় +1 পাওয়া যায়। তাহলে এগুলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তখনই দেখবে +1 সর্বদা। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা আসছে আমরা, আমার সাথে রুলগুলো বইয়ের না মিলতেও পারে, কিন্তু আছে, সব রুলগুলো পেয়ে যাবে বইতে। আচ্ছা, এখানে কি আসছি, গ্রুপ 2। গ্রুপ 2 কে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালি আর্থ মেটাল, ক্ষারীয়। এগুলো সব কারণগুলো আমরা জানবো, কেন কি নাম দেওয়া হয়েছে, সব আলোচনা হবে যখন পিরিয়ডিক টেবিল পড়বো। ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। এই ধাতুগুলো কি কি আছে, গ্রুপ 2 তে যারা থাকে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম আছে। রেডিয়ামটা কিন্তু আবার আমরা তেজস্ক্রিয় বলে এটাকে ধরছি না। অক্সিডেশন নাম্বার কি হবে, অক্সিডেশন নাম্বার +2 সর্বদা, একটাই অক্সিডেশন স্টেট, সর্বদাই পাবো +2, অলওয়েজ +2 মুখস্থ থাকবে। গ্রুপ 2 তে যারা থাকে +2, গ্রুপ 1-এ যারা থাকে +1। আচ্ছা, আর দুটো কি তিনটে আছে, এগুলো বলে দিই একটু চট করে। রুল নাম্বার 9, আচ্ছা, কোন মৌল জারণ সংখ্যা সে যে শ্রেণীতে থাকে তার থেকে বেশি হতে পারে না। মানেটা কি, কারণ আমি আগে লিখে নিই, মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা পর্যায় সারণী উক্ত মৌলের শ্রেণী সংখ্যা থেকে বেশি হতে পারে না। মানেটা বুঝিয়ে দিচ্ছি একটু ছোট করে, পরে আবার বলবো, এটা স্টার দিয়ে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা রুল। মানে আমি যদি বলি গ্রুপ 1, তাহলে গ্রুপ 1-এর যে ধাতুগুলো আছে তাদের জারণ সংখ্যা কখনই +1-এর বেশি হতে পারে না। বলছে মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা পর্যায় সারণীর উক্ত মৌলের যে শ্রেণীতে থাকে তার থেকে বেশি হতে পারে না। গ্রুপ 2-এ যে থাকে তার জারণ সংখ্যা +2-এর বেশি হবে না, কম হতে পারে, 0 হতে পারে, +1 হতে পারে, কিন্তু +2-এর বেশি হতে পারে না। তবে এখানে বলেই দিয়েছি যে সর্বদা এটা +2 হবে, এর বেশি কোনোদিনই হবে না। আরও আমরা পরে যাব যখন, তখন বলবো, আবার এই রুলটা বলবো। রুল নাম্বার 10, রুল নাম্বার 10 কি বলছে, ধাতব কার্বনিল যৌগ, ধাতব কার্বনিল যৌগে ধাতুর জারণ সংখ্যা, জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার 0 হয়।
ধাতব কার্বনিল মানে দেখো আমি আগে বলে দিই কার্বনিল মানে কি। কার্বন মনোক্সাইডকে কার্বনিল বলে, বা কার্বন আর অক্সিজেন ক্যাপিটাল সি ক্যাপিটাল ও, এটাকে বলা হয় কার্বনিল। সেই কার্বনিলে সঙ্গে যদি ধাতু থাকে, এবার আমি এখানে উদাহরণ দিলাম FeCO5, এটার নাম হচ্ছে আয়রন পেন্টা কার্বনিল। আয়রন পেন্টা কার্বনিল। তাহলে চোখ বন্ধ করে ধাতব কার্বনিল, তো তাহলে এই ধাতুর জারণ সংখ্যা যদি তোমাকে লিখতে দেয় পরীক্ষায়, আয়রনের জারণ সংখ্যা কত, আয়রন কিন্তু সবসময় কি হবে, শূন্য, যেহেতু ধাতব কার্বনিল যৌগ। আর একটা উদাহরণ দিচ্ছি, নিকেল কার্বনিল, নিকেল টেট্রা কার্বনিল, তাহলে নিকেলের জারণ সংখ্যা কত হবে, একদম চোখ বন্ধ করে কি হবে, শূন্য। আর একটা উদাহরণ দিচ্ছি, কোবাল্ট কার্বনিল, এই যে স্মল ও লিখেছি ভালো করে বুঝবে, এটা দুটো সিও সিও নেই কিন্তু, আমি এটা লিখেছি সি ক্যাপিটাল সি স্মল ও, একে বলা হয় কোবাল্ট। আর এটা হচ্ছে কার্বনিল, ক্যাপিটাল সি ক্যাপিটাল ও, তাহলে কোবাল্টের জারণ সংখ্যা কত হয়ে যাবে, শূন্য। তাহলে ধাতব কার্বনিলের জারণ সংখ্যা কি হয়ে যায়, শূন্য হয়। আচ্ছা, এছাড়া কি আছে, রুল নাম্বার 11, লাস্ট রুল এটাই, যে সন্ধিগত যে মৌলগুলো আছে, সন্ধিগত মৌল সম্পর্কে জানি আমরা, কেউ একজন বলো সন্ধিগত মৌল কাকে বলে। সন্ধিগত মৌল, এদের জারণ সংখ্যা পরিবর্তনশীল হয়, জারণ সংখ্যা পরিবর্তনশীল হয়। এটা নিয়ে আবার আমি পরে আলোচনা করব, যে একাধিক জারণ সংখ্যা দেখাতে পারে এরা, সন্ধিগত মৌলগুলো একাধিক। তাহলে এইখান পর্যন্ত কি আছে, নিম্নলিখিত যৌগে তারকা চিহ্নিত স্টার চিহ্নিত মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো। যেগুলো স্টার চিহ্ন আছে তাদের জারণ সংখ্যা শুধু নির্ণয় করতে হবে, আমি উদাহরণ দিয়ে পরপর লিখছি একদম। H3PO2, ফসফরাসের মাথায় স্টার আছে মানে ফসফরাসটা করতে হবে। C6H12O6, কার্বনের করতে হবে। MnSO4, KMnO4, Na3PO4, H3PO3, H3PO4, K2Cr2O7, ক্রোমিয়াম। আরো অনেক আছে, আমি এখন কটা করছি। CCl4, CCl4, CHCl3, H2SO3, C12H22O11, S8, AClO4,
হ্যাঁ, এই কটা করবে, আর বাকিগুলো পরে করবে। এটা কেন হোমওয়ার্ক।